হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর আঙ্কারা মুরকা মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরু হয় এম্বার নামের এক নারীকে দেখিয়ে। রান্না করতে করতে সে একসময় ভাতের পাত্রটির দিকে তাকায়। পাত্রের ভেতরে পড়ে আছে সামান্য একটু ভাত, এতটুকুই, যা দিয়ে হয়তো একজনের পেটও ঠিক মতন ভরবে না। কিন্তু এম্বারের সংসারের অভাব যেন নতুন কোনো বিষয় নয়। দৃশ্যটা হঠাৎ বদলে যায়। এবার দেখা যায় একটি বিশাল পাথরের খনি, চারদিকে পাথর, ধুলো আর অন্ধকারের ছায়া। হঠাৎ করেই বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ফোরম্যান দ্রুত শ্রমিকদের কাজ গুটিয়ে নিতে বলে, কারণ দিনের আলো নিভে আসছে। আর এই অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই নাকি বেরিয়ে আসে এক ভয়ঙ্কর জিন। শ্রমিকেরা আর কোনো ঝুঁকি নিতে চায় না। সবাই ধীরে ধীরে খনি ছেড়ে চলে যায়। কিন্তু দুজন শ্রমিক তখনও সেখান থেকে যায় না, যাদের নাম জারট আর বোগেল। তারা নিজেদের কাজটা শেষ করেই ফিরতে চায়। কিছুক্ষণ পর জারট চারপাশ দেখে নিশ্চিন্ত হয়ে পকেট থেকে একটা ছোট্ট হীরের টুকরো বের করে বোগেলকে দেখায়। বোগেলের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে জানতে চায় এই হীরা জারট পেল কোথা থেকে। জারট জানায় পাহাড়ের পেছনের দিকে সে এই হীরাটা পেয়েছে, আর সেখানে আরও হীরা থাকার সম্ভাবনা আছে। তাই সে আবারও সেই জায়গায় যেতে চায়। তবে এবার একা নয়। জারট বোগেলকে প্রস্তাব দেয় সে যদি তার সঙ্গে যায় তাহলে পাওয়া লাভের অর্ধেক তাকে দিয়ে দেবে। কথাটা শুনে বোগেল দ্বিধায় পড়ে যায়। জায়গাটা অন্ধকার, নির্জন আর বিপজ্জনক। তার মনে ভয় ঢুকে গেছে, কিন্তু জারট তাকে সাহস দেয়। সে বলে বোগেলকে সে নিজের ভাইয়ের মতন মনে করে। তার আর্থিক অবস্থার কথাও সে জানে। তাই এই সুযোগে তাকে সঙ্গে নিতে চায়, যাতে দুজনেই কিছুটা ভালোভাবে বাঁচতে পারে। লোভ নয়, অন্তত জারটের কথায় তখন সেটাই মনে হচ্ছিল। এইটুকু ভালো থাকার স্বপ্ন। দৃশ্য আবার বদলে যায়। এবারে দেখা যায় এম্বার খাবার তৈরি করছে। রান্না শেষ করে সে নিজের ছেলে বান্ডানকে খেতে রাখছে। একদিকে মায়ের ডাকে সন্তানের ঘরে ফেরার দৃশ্য, আর অন্যদিকে সেই একই সময় পৃথিবীর আরেক প্রান্তে মানুষের জীবন যেন আরও নির্মম হয়ে উঠেছে। একটি খনিতে শ্রমিকদের হাতকড়া পরিয়ে জোর করে কাজ করানো হচ্ছে। তাদের বিশ্রামের সুযোগ নেই, পালানোর সুযোগ নেই। পাথরের বুক ছিঁড়ে হীরা বের করে আনাই তাদের একমাত্র কাজ। কারণ এটি কোনো সাধারণ খনি নয়, এটি একটি ডায়মন্ড মাইন। আর এই খনির মালিক হলো রেডেন ব্রোটো। রেডেন ব্রোটোর প্রয়োজন আরও টাকা, কারণ সে আঞ্চলিক নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে এবং তার নির্বাচনী তহবিলের জন্য প্রচুর অর্থ দরকার। তাই শ্রমিকদের কষ্ট, তাদের জীবন এবং মৃত্যুর আশঙ্কা কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। কাজ বন্ধ হওয়ার কোনো অজুহাত সে শুনতে রাজি নয়। শেষে সে কয়েকটি অফারিং প্রস্তুত করার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জারট আর বোগেল তখন খনির অন্ধকার অংশে এগিয়ে চলেছে। হঠাৎ তারা কিছু একটা শুনতে পায়, অচেনা শব্দ। এমন এক শব্দ যার উৎস বোঝা যায় না। দুজনেই থেমে যায়। তারপর ধীরে ধীরে সামনে তাকাতেই তাদের চোখে পড়ে এক ভয়ঙ্কর প্রাণী। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সেই জিন সদৃশ্য ভয়ঙ্কর সত্তা। তারপর আচমকায় সেটা যেন চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। জারট আর বোগেল আতঙ্কে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক তখনই তারা আবার সেটাকে দেখতে পায়। গাছের উপরে অন্ধকারের মধ্যে গাছের ডালে বসে আছে সেই ভয়ঙ্কর সত্তা। দুজন আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না। দৌড়াতে দৌড়াতে তারা একটি গাছের শিকড়ের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। নিঃশ্বাস পর্যন্ত যেন আটকে রাখে তারা। চারপাশে আবার নেমে আসে অস্বাভাবিক নীরবতা। কিছুক্ষণ পর পরিবেশ একটু শান্ত হলে বোগেল আর থাকতে চায় না। সে বাড়ি ফিরে যেতে জেদ করে, কিন্তু জারট তখন অন্য চিন্তায় ডুবে গেছে। তার চোখের সামনে ভেসে উঠেছে তার স্ত্রী এবং সন্তানের মুখ। সে ভাবতে থাকে এই হীরাগুলো যদি সত্যি পাওয়া যায় তাহলে হয়তো তার পরিবারকে আর এত অভাবের মধ্যে থাকতে হবে না। শেষ পর্যন্ত জারট সিদ্ধান্ত নেয় সে একাই সামনে যাবে। অন্যদিকে এম্বার তখন স্বামীর অপেক্ষায়। আর জারট যখন একা সেই অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, তখন হঠাৎ তার মনে হয় সে একা নয়। কেউ তাকে অনুসরণ করছে, কেউ তাকে লক্ষ্য করছে। সে পিছনে তাকায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে অদৃশ্য কোনো শক্তিশালী বস্তু দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়। তারপর সবকিছু অন্ধকার। পরের সকাল, খনি শ্রমিকেরা আবার কাজে নেমে পড়েছে। কেউ জানে না আগের রাতে এই অন্ধকারের মধ্যে ঠিক কী ঘটেছিল। ঠিক তখনই এম্বার তার ছেলে বন্ডানকে সঙ্গে করে সেখানে এসে পৌঁছায়। এম্বারের কণ্ঠস্বর শুনে বোগেল লুকিয়ে পড়ে।
এম্বার চারিদিকে তাকিয়ে তার স্বামী জারডকে খুঁজতে থাকে। একজন শ্রমিক তাকে জানায় জারড কাজে আসেনি। তখন শ্রমিকেরা বোগেলের কাছে জানতে চায় গত রাতে সে কি জারডের সঙ্গে ছিল, আর জারড এখন কোথায়। অনেকক্ষণ লুকিয়ে থাকার পর বোগেল অবশেষে সামনে আসে। তার মুখে তখনও আতঙ্কের ছাপ। সে আগের রাতের ভয়ঙ্কর ঘটনার কথা বলতে শুরু করে। সে বলল সে একটি ভয়ঙ্কর প্রাণী দেখেছিল। তার চোখ ছিল লাল, আর সেটি মানুষের মতন নয়, কোনো অস্বাভাবিক প্রাণীর মতন হাঁটছিল। ভয়ে বোগেল সেখান থেকে পালিয়ে এসেছিল। এম্বার তখন জারডের কথা জানতে চায়। বোগেল জানায় সে জারডকে ডাকছিল, কিন্তু জারড কোনো উত্তর দেয়নি, বরং সে যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে সেই ভয়ঙ্কর সত্তাটির দিকে এগিয়ে যাচ্ছিল। এম্বারের বুক কেঁপে ওঠে। ঠিক তখনই ফোরম্যান এসে তাকে বাধা দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় অনুমতি ছাড়া এই এলাকায় প্রবেশ করা যাবে না। অগত্যা এম্বারকে সেখান থেকে চলে যেতে হয়। এরপর দৃশ্য বদলে যায়। ফোরম্যান শ্রমিকদের বেতন দিচ্ছে। কুমার নামের এক শ্রমিক টাকা হাতে পেয়েই হতাশ হয়ে পড়ে। এত পরিশ্রম, এত বিপদ, প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে খনির ভিতরে কাজ করা, তারপরে হাতে আসে সামান্য কিছু টাকা। সেই রাতেই কুমার আরও দুজন শ্রমিকের সঙ্গে বসে গল্প করছিল। তাদের কথায় উঠে আসে একই আক্ষেপ, দিন রাত পরিশ্রম করেও তাদের বেতন বাড়ে না। একজন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, একজন মজুরের জীবনই এমন। জীবন বাজি রেখে কঠোর পরিশ্রম করতে হয়, অথচ তার বিনিময় যা পাওয়া যায় তা দিয়ে দারিদ্র্যের শিকল ভাঙা সম্ভব নয়। অন্য একজন হতাশ হয়ে বলে, এভাবে চলতে থাকলে তারা কোনোদিনই এই দারিদ্রতা থেকে বেরোতে পারবে না। তখন তাদের কথায় উঠে আসে সেই নিষিদ্ধ জায়গার কথা, ডায়মন্ড মাইনের কথা। তারা আলোচনা করতে থাকে, সত্যি কি সেখানে প্রচুর হিরে আছে? তখন কুমার জানায় সে আগেও ওই ডায়মন্ড মাইনে কাজ করেছে। এমনকি একবার হীরা চুরি করতে গিয়ে সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে বেঁচে যায়। এবার সে আবার সেখানে যাওয়ার পরিকল্পনা করে। লোভ আর দারিদ্র্যের টানে শেষ পর্যন্ত অন্য দুজনও তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানতো না তাদের এই সিদ্ধান্ত তাদের কোথায় নিয়ে যাবে। আর একটু দূরেই দাঁড়িয়ে বোগেল গোপনে তাদের সব কথা শুনছিল। এদিকে ডায়মন্ড মাইনের ভেতরে ঘটে যায় আরও ভয়ঙ্কর একটি ঘটনা। এক শ্রমিক কাজ করতে গিয়ে একটি হীরার টুকরো খুঁজে পায়। সে হীরাটা নিজের কাছে রেখে দিতে চায়, কিন্তু তার দুর্ভাগ্য, গাফার নামের এক গার্ড সেটা দেখে ফেলে। গাফারের চোখের সামনে ধরা পড়ে যেতেই শ্রমিকটি হীরাটা নিজের মুখে পুড়ে ফেলে। গাফার তাকে জোর করে মুখ খুলতে বাধ্য করতে শুরু করে। তারপর শুরু হয় নির্মম মারধর। শ্রমিকটির আর্তনাদে চারপাশ কেঁপে ওঠে। ফোরম্যান ছুটে এসে গাফারকে থামানোর চেষ্টা করে, কিন্তু গাফার তাকে ভয় দেখিয়ে সরে যেতে বাধ্য করে। শব্দ শুনে সেখানে এসে হাজির হয় রেডেন ব্রোটো। সে জানতে চায় কি হয়েছে। গাফার জানায় এই শ্রমিক হীরা চুরি করেছে এবং সেটা গিলে ফেলেছে। রেডেন তখন সমস্ত শ্রমিকের কাজ বন্ধ করে দেয়। সবাইকে এক জায়গায় জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপর চুরি যে কত ভয়ঙ্কর অপরাধ সেটা প্রমাণ করার জন্য রেডেন গাফারকে আদেশ দেয় ওই শ্রমিক বর্দির পেট চিরে ফেলতে। তারপর যা ঘটে তা দেখে উপস্থিত শ্রমিকদের শরীর শিউরে ওঠে। গাফার বর্দির পেট চিরে ফেলে। রেডেন নিজে তার পেটের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। তারপর রক্ত আর মাংসের ভেতর থেকে বের করে আনে সেই হীরার টুকরোটা। সে হীরাটা সবার সামনে তুলে ধরে। তারপর ঠান্ডা গলায় শ্রমিকদের বুঝিয়ে দেয় চুরি করলে তার পরিণতি কি হতে পারে। তার উদাহরণ তারা নিজেদের চোখেই দেখে নিল। এরপর রেডেন বর্দির রক্ত নিজের জিভে স্পর্শ করে দেখে। সেই রক্ত গাফারের মুখেও মাখিয়ে দেয়। তারপর যেন কিছুই ঘটেনি এমন নির্বিকার ভঙ্গিতে সেখান থেকে চলে যায়। পেছনে পড়ে থাকে বর্দির নিথর দেহ। পরে তার লাশ একটি গভীর গর্তে ফেলে দেওয়া হয়। কিন্তু তারা জানতো না ওই গর্তের অন্ধকারে মৃত্যু একা ছিল না। অন্ধকারের গভীর থেকে একটি অস্বাভাবিক জিন এগিয়ে আসে। তারপর সেই জিন বর্দির লাশটাকে টেনে নিয়ে যায় গর্তের আরও গভীরে। অন্ধকার আবার সবকিছু গিলে ফেলে। পরদিন সকাল, খনির সামনে এসে দাঁড়ায় গাফার। তারপর সে শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। সে একটি ঘোষণা করতে যাচ্ছে। আর ঠিক সেই ঘোষণার পরেই এই খনির অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য আরও এক ধাপ সামনে চলে আসবে। রেডেন ব্রোটো এবার প্রকাশ্যে ঘোষণা করে সে আঞ্চলিক নির্বাচনের প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছে। তাই এই ঘোষণাকে ঘিরে শ্রমিকদের জোর করে হাততালি দিতে বাধ্য করা হয়। এরপর শুরু হয় ভোটের প্রচার। ব্রোটোর পক্ষে ভোট দেওয়ার বিনিময়ে শ্রমিকদের প্রত্যেককে এক বস্তা করে চাল দেওয়া হয়। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় এম্বার। ফোরম্যান দূর থেকেই তাকে ইশারায় থামানোর চেষ্টা করে, কিন্তু রেডেন ব্রোটোর চোখ পড়তেই সে নিজেই এম্বারকে কাছে ডাক দেয়। ফোরম্যান তখন রেডেনকে জানায় এই সেই নিখোঁজ শ্রমিকের স্ত্রী। রেডেন এম্বারের দিকে তাকিয়ে তার স্বামীর নাম জানতে চায়।
এম্বার বলে জারোট। রেডেন তখন চারিপাশে শ্রমিকদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কেউ কি জারোটের কোনো খবর জানে? কিন্তু উপস্থিত সবাই চুপ, কেউ মুখ খোলে না। রেডেন তখন বিষয়টাকে তামাশায় পরিণত করে। সে বিদ্রূপের সুরে বলে হয়তো কোনো জিন তাকে তুলে নিয়ে গেছে। এম্বার তখন নিজেই এই খনিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। রেডেন তার প্রস্তাব মেনে নেয়। সে ফোরম্যানকে নির্দেশ দেয় এম্বারের দিকে যেন খেয়াল রাখা হয়, তাকে কাজ দেওয়া হবে, এমনকি চালও দেওয়া হবে। ফোরম্যান এরপর এম্বারকে অফিসে নিয়ে যায়। সেখানে সে তাকে সতর্ক করে দেয় এই খনিতে কাজ করা মোটেও সহজ নয়। প্রতিদিনই এখানে বিপদের সঙ্গে লড়াই করতে হবে। রাতের দিকে এম্বার যখন সেই গুজবের কথা জানতে চায় অন্ধকার নামলেই নাকি জিন বেরিয়ে আসে, তখন ফোরম্যান তাকে অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরে যেতে বলে। তারপর এম্বার খনিতে নিজের কাজ শুরু করে। দিনের পর দিন পরিশ্রম করতে করতে একসময় কাজ শেষ হয়। বাড়ি ফেরার পথে বান্ডান রাস্তার ধারে ঝোপঝাড়ের দিকে তাকিয়ে হঠাৎ কিছু একটা দেখতে পায়। সে মাকে জানায়। এম্বারও বিষয়টা যাচাই করতে সেখানে যায়। ঠিক তখনই বোগেল সেখানে এসে উপস্থিত হয়। সে এম্বারকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। ফেরার পথে বোগেল হঠাৎ এম্বারকে প্রশ্ন করে সে কি সেই জিনটাকে দেখেছে। তারপর বোগেল জানায় এই জায়গাটা স্বাভাবিক নয়, এটা যেন অভিশপ্ত এক এলাকা। এই কারণেই অন্ধকার নামার আগেই সবাই এখান থেকে চলে যায়। এম্বার আবার জারোটের কথা জানতে চায়। বোগেল তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। সে বলে সে মিথ্যা বলছে না। কিন্তু এরপর তার মুখ থেকে এমন একটি কথা বেরিয়ে আসে যা এম্বারের মনে আরও অদ্ভুত সন্দেহ তৈরি করে। বোগেল বলে জারোট কালই বাড়ি ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ তাদের গাড়ির সামনে অন্ধকার চিরে বেরিয়ে আসে এক অদ্ভুত প্রাণী। সেটাকে দেখেই বোগেলের মুখের রং পাল্টে যায়। ভয়ে সে যেন মুহূর্তের জন্য জমে যায়। তবে কোনোভাবে সেখান থেকে তারা বেরিয়ে আসে। সেই রাতে বোগেল নিজের বাসায় ফিরে যায়। সেখানে এক এজেন্টের সঙ্গে তার কথা হয়। বিদেশ যাওয়ার জন্য বোগেল যে টাকা জমিয়েছে তা যথেষ্ট নয়, এই কথা লোকটি তাকে জানায়। তখন বোগেল তার কাছে একটি অত্যন্ত দামি জিনিস বের করে দেখায়। জিনিসটা দেখেই লোকটির চোখ কপালে উঠে যায়। সে বুঝতে পারে এর মূল্য বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকার চেয়েও অনেক বেশি। লোকটি বোগেলকে আশ্বস্ত করে যে তার কাগজপত্র দ্রুত ঠিক করে দেওয়া সম্ভব। এমনকি সে মনে করিয়ে দেয় এর আগেও বোগেলের মায়ের কাগজপত্র সেই তৈরি করে দিয়েছিল। লোকটি তখন সেই দামি জিনিসটি নিতে চায়, কিন্তু বোগেল রাজি হয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় আগে তার সব কাগজপত্র ঠিকঠাক করতে হবে, তারপর সে ওই জিনিসটা দেবে। পরদিন সকাল এম্বার আবার কাজে আসে। তার সঙ্গে রয়েছে বন্ডান। ছোট্ট ছেলেটি কাঁদতে শুরু করলে কোমার বিরক্ত হয়ে ওঠে। সে এম্বারকে ডেকে বলে এটা মাইন এলাকা, এখানে কোনো ডে কেয়ার সেন্টার নেই। তারপর কঠিনভাবে সতর্ক করে দেয় তোর বাচ্চার জীবন যদি ভালোবাসিস তাহলে ওকে এখানে কখনো নিয়ে আসবি না। ছেলেকে শান্ত করার জন্য এম্বার তার সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে। সে চোখ বন্ধ করে গুনতে থাকে 1, 2, 3। বান্ডান ততক্ষণে কোথাও লুকিয়ে পড়ে। গোনা শেষ করে এম্বার চোখ খোলে, কিন্তু বান্ডান নেই। এম্বার প্রথমে ভাবে ছেলে হয়তো কাছেই কোথাও লুকিয়ে আছে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা খুঁজেও তাকে পাওয়া যায় না। সে বারবার ছেলের নাম ধরে ডাকতে থাকে বান্ডান, কিন্তু কোনো উত্তর নেই। এম্বার তখন অন্য শ্রমিকদের কাছে ছুটে যায়। কেউ কি তার ছেলেকে দেখেছে? কেউ কিছু বলতে পারে না। একসময় তার সন্দেহ গিয়ে পড়ে কুমারের উপর। এম্বার অভিযোগ করে বসে হয়তো তারাই বান্ডারের সঙ্গে কিছু করেছে। কুমার অবশ্য সঙ্গে সঙ্গে সেই অভিযোগ অস্বীকার করে। এমন সময় সন্ধ্যা ঘনিয়ে আসে। ফোরম্যান এসে সবাইকে জানায় কাজ শেষ করার সময় হয়েছে, এখন বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু এম্বার ছেলেকে না পাওয়া পর্যন্ত কোথাও যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত সবাই মিলে বান্ডানকে খুঁজতে শুরু করে। চারদিকে শুধু একটাই ডাক বান্ডান, কিন্তু কোনো সাড়া নেই। অবশেষে ফোরম্যান এম্বারকে বাড়ি ফিরে যেতে বলে। সে আশ্বাস দেয় বান্ডারকে সে নিজে খুঁজে বের করবে। এম্বার বাড়ি ফিরে আসে, কিন্তু সেখানেও বান্ডার নেই। ঘরের এক কোণ থেকে আরেক কোণ সব জায়গায় খুঁজে দেখে সে, কোথাও তার ছেলে নেই। দৃশ্য কেটে যায়। এবার দেখা যায় বান্ডানকে। সে মাইন এলাকার একটি গাছের নিচে একা বসে আছে। চারপাশে অন্ধকার নামছে। ঠিক তখনই বান্ডানের বাবা জারোট এসে তাকে ডাকে। বন্ডান যেন বাবাকে চিনতে পারে। সে তার পিছনে পিছনে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর ফোরম্যান সেখানে এসে বান্ডারকে দেখতে পায়। সে ছেলেটির কাছে যায় এবং তাকে সঙ্গে নিয়ে ফিরে আসে। সেই রাতেই ফোরম্যান বান্ডানকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। ছেলেকে ফিরে পেয়ে এম্বার যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সে ফোরম্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। কিন্তু সেই রাত এখানেই শেষ হয়নি, বরং ভয়ঙ্কর কিছু তখনও অপেক্ষা করছিল। মধ্যরাত পেরিয়ে গেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এম্বারের ঘুম ভাঙলে দরজা খুলে দেয়। দরজার ওপারে দাঁড়িয়ে জারোট। স্বামীকে দেখে এম্বারের বুকের ভেতর জমে থাকা সব ভয় মুহূর্তেই ভেঙে যায়।
সে জারুটকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে আসে, তার জন্য চা তৈরি করে। কিন্তু জারুটের আচরণ স্বাভাবিক নয়। সে কাঁপতে কাঁপতে বলে তার খুব ঠান্ডা লাগছে, সে জঙ্গলে একা, সে বাড়ি ফিরে আসতে চায়। এম্বার বুঝতে পারে না তার স্বামী এমন কথা কেন বলছে। হঠাৎ বান্ডান সেখানে এসে হাত দিয়ে অদ্ভুত এক ইশারা করে, আর ঠিক পরের মুহূর্তেই জারুট গায়েব। তারপর আবার তাকে দেখা যায়, কিন্তু এবার তার শরীর রক্তে ভেজা, মুখে ভয়ঙ্কর যন্ত্রণা। এম্বার আতঙ্কে তাকিয়ে থাকে, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে। এম্বার চোখ খুলে দেখে বান্ডার তার পাশে নেই। তার বুকের ভিতর আবার আতঙ্ক জমে ওঠে। সে ছেলেটাকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে। সামনে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায়, আর ঠিক সেই মুহূর্তে বান্ডান এসে তার হাত ধরে। ছেলেকে পাশে পেয়ে প্রথমবার বিস্ময় তাকিয়ে থাকে। তারপর হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর। সেখানে পড়ে আছে সেই চায়ের গ্লাস, যে চায়ের গ্লাসটা সে স্বপ্নে দেখেছিল। তখন এম্বার বুঝতে পারে রাতের ঘটনাটা শুধু স্বপ্ন ছিল না, স্বপ্নের মধ্যে দেখা দৃশ্যের কিছু অংশ যেন বাস্তবেও ঘটেছে। সেদিন কাজে গিয়ে এম্বার কুমারের কাছে ক্ষমা চায়। আগের দিনের উত্তেজনায় সে যে তাদের বিরুদ্ধে বান্ডানকে অপহরণের অভিযোগ করেছিল, তার জন্য সে দুঃখ প্রকাশ করে। কুমার তখন তাকে বলে তারও বান্ডানের বয়সী একটি ছেলে ছিল, এই জায়গাটা বিপজ্জনক, তাই এম্বারকে সে সতর্ক করে সবসময় ছেলের উপর নজর রাখতে বলে। বান্ডানকে রক্ষা করতে হবে। দিনের কাজ শেষ হয়ে যায়। সবাই যখন খনি ছেড়ে চলে যাচ্ছে, তখন এম্বার কিন্তু বাড়ির পথ ধরে না। সে ছেলেকে সঙ্গে নিয়ে ঢুকে পড়ে সেই জঙ্গলের দিকে। দূর থেকে ফোরম্যান বিষয়টি দেখে ফেলে। মা আর ছেলে ধীরে ধীরে এগিয়ে গিয়ে পৌঁছে যায় সেই ডায়মন্ড মাইনের কাছাকাছি। তারা আড়াল থেকে দেখতে পায় গাফার শ্রমিকদের গালাগালি করছে, চিৎকার করে তাদের দ্রুত কাজ করতে বলছে। আর ঠিক তখনই গাফারের পিছনে দেখা দেয় সেই ভয়ঙ্কর জিন। বান্ডান আতঙ্কিত হয়ে মাকে সরে যেতে ইশারা করে। ঠিক সেই মুহূর্তে অসাবধানতায় একটি পাথর নিচে গড়িয়ে পড়ে, শব্দ হয়। গাফারের চোখ সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়। সে সন্দেহ নিয়ে এগিয়ে আসতে শুরু করে। এম্বার আর বান্ডান যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পিছন থেকে তার বস তাকে ডাকতে থাকে। গাফার সেদিকে ফিরে যায়। এদিকে ফোরম্যান এসে এম্বারের কাঁধে হাত রাখে। হঠাৎ তার উপস্থিতিতে এম্বার প্রথমে চমকে ওঠে। ফোরম্যান জিজ্ঞাসা করে এত রাতে সে জঙ্গলের মধ্যে কি করছে। এম্বার তখন তার স্বপ্নের কথা বলে। সে জানায় সে স্বপ্নে জারুটকে দেখেছে। জারুট পথ হারিয়ে ফেলেছে, সে বাড়ি ফিরতে পারছে না। এম্বারের বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়। জারুট তাকে কোনোভাবে সংকেত দিচ্ছে। ফোরম্যান তাকে সাহায্য করার আশ্বাস দেয়, কিন্তু তার একটি শর্ত আছে। এম্বার এখানে যা কিছু দেখেছে তার কিছুই কাউকে বলা যাবে না, কারণ সত্যিটা প্রকাশ পেলে শুধু এম্বার নয়, বান্ডারের জীবনও বিপদের মুখে পড়তে পারে। পরের দিন এম্বার সিদ্ধান্ত নেয় সে জারুটকে খুঁজতে জঙ্গলে যাবে। বোগেল তাকে একা যেতে বাধা দেয়। সে বলে এম্বার একা গেলে বিপদ হতে পারে, সে তার সঙ্গে যেতে চায়। কিন্তু এম্বার জানায় সে ফোরম্যানের সঙ্গেই যাবে। তখন বোগেল হঠাৎ বলে জারুট সম্পর্কে তার একটি জরুরি কথা আছে। এই কথা বলে সে এম্বারকে একটু দূরে ডেকে নেয়। এম্বার কাছে যেতেই বোগেল আচমকা তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় ফোরম্যান। আর বোগেলের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা রহস্য যেন প্রথমবারের মতন একটু একটু করে প্রকাশ পেতে শুরু করে। ফোরম্যান বোগেলের সঙ্গে কথা শেষ করে এম্বারকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এম্বার চলে যাওয়ার পর ফোরম্যান তাকে সতর্ক করে দেয় বোগেলের থেকে যেন সে সাবধানে থাকে। কিছু দূর যাওয়ার পর আকাশের অবস্থা বদলে যেতে শুরু করে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে প্রবল বৃষ্টি নামবে। ফোরম্যান এম্বারকে ফিরে যেতে বলে, কিন্তু এম্বার এবার আর পিছিয়ে আসতে রাজি নয়। সে জানিয়ে দেয় প্রয়োজন হলে সে একাই জারুটকে খুঁজে বের করবে। শেষ পর্যন্ত দুজনেই বৃষ্টির মধ্যে জারুটকে খুঁজতে থাকে। বৃষ্টি ততক্ষণে ঝেঁপে নেমেছে, চারপাশ কুয়াশা আর অন্ধকারে ঢেকে গেছে। এমন সময় দূরে তারা একজনকে দেখতে পায়, যার অবয়বটা জারুটের মতন মনে হয়। তারা তাকে অনুসরণ করে দৌড়াতে শুরু করে, কিন্তু একটু এগোতেই তাদের সামনে প্রকাশ পায় ভয়ঙ্কর সত্য। যেখানে পড়ে আছে জারুটের নিথর দেহ। স্বামীকে ওই অবস্থায় দেখে এম্বার আর নিজেকে সামলাতে পারে না। সে ভেঙে পড়ে, কান্নায় বুক ফেটে যায়। সেই রাতেই সবাই মিলে জারুটের দাফনের ব্যবস্থা করে। কবর খোঁড়া হয়। বোগেলকেও সেখানে সাহায্য করার জন্য গর্তের মধ্যে নামতে বলা হয়, কিন্তু বোগেল যেই মুহূর্তে নিচে নামে জারুট হঠাৎ উঠে বসে। বোগেলের শরীর যেন পাথর হয়ে যায়। ভয়ে সে কাঁপতে কাঁপতে জারুটের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তার মুখ দিয়ে বেরিয়ে আসে এমন এক স্বীকারোক্তি যা এতদিন সে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিল। সে বলে জারুটকে হত্যা করার পর থেকে একটি রাতও সে শান্তিতে ঘুমাতে পারেনি। অপরাধ বোধ
তাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছে। ভয়ে বোগেল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার এই আচরণ দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। পরদিন ফোরম্যান এম্বারের কাছে আসে। রেডেনের পক্ষ থেকে জারটের পরিবারের জন্য আর্থিক সাহায্য নিয়ে এসেছে সে। কিন্তু এরপর ফোরম্যান এম্বারকে এমন একটা সত্য জানায় যা এতদিন সে গোপন রেখেছিল। জারট নিখোঁজ হওয়ার রাত থেকেই বোগেলকে তার সন্দেহ হয়েছিল। তারপর শুরু হয় ফ্ল্যাশব্যাক। সেই রাতে ফোরম্যান বোগেলকে এক জায়গায় হাত ধুতে দেখেছিল। সে বোগেলকে জারটের ব্যাপারে প্রশ্ন করেছিল, কিন্তু বোগেল সোজাসাপটা বলে সে কিছুই জানে না। সে নাকি পুরো সময় একাই ছিল। বোগেল চলে যাওয়ার পর ফোরম্যান পানির মধ্যে কিছু দেখতে পায়, রক্তের দাগ। তখনই তার সন্দেহ আরও গভীর হয়। অন্যদিকে সেই এজেন্ট বোগেলকে ধরতে গফফারকে সঙ্গে নিয়ে হাজির হয়। তার দাবি একটাই, ডায়মন্ডটা ফেরত দিতে হবে। বোগেল নির্দোষের মতন আচরণ করে। সে কিছুই জানে না এমন ভান করতে থাকে, কিন্তু গফফার তার কথা বিশ্বাস করে না। সে বোগেলকে নির্মমভাবে মারতে শুরু করে। বোগেল যতই ডায়মন্ডের ব্যাপারে অস্বীকার করতে থাকে, গফফারের মার ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। শেষে গফফার তাকে সরাসরি হুমকি দেয়, সত্যি কথা না বললে তাকে মেরে ফেলা হবে। নিজের প্রাণ বাঁচাতে বোগেল অবশেষে মিথ্যা বলে দেয়। সে জানায় ডায়মন্ডটি কোমার নিয়ে গেছে। গফফার তাকে শেষ একটা সুযোগ দেয়, যদি এই কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে বোগেলকে তার চোখের সামনে গুলি করে মারা হবে। তখন বোগেল জানায় আজ রাতেই কোমার ডায়মন্ড নিতে মাইনে যাবে। আর ঠিক সেখানেই দৃশ্যটা কেটে যায়। এইবার দেখা যায় কোমার আরও দুজনকে সঙ্গে নিয়ে ডায়মন্ড মাইনে ঢুকে পড়েছে। তারা হীরের সন্ধানে গভীরে এগিয়ে যায়। কিন্তু অন্যদিকে গফফার বোগেলের সামনে তার জীবনের আরেকটি নির্মম সত্য তুলে ধরে। বোগেল যে এজেন্টের উপর ভরসা করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটাই তাকে প্রতারণা করেছে। আর তার সবচেয়ে বড় আঘাত আসে যখন গফফার তাকে জানায় তার মা অনেক আগেই মারা গেছে। মায়ের মৃত্যুর খবর শুনে বোগেল নিজেকে আর সামলাতে পারে না। সে গফফারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গফফার তাকে এক আঘাতেই মাটিতে ফেলে দেয়। তারপর ওই এজেন্টের দিকে কিছু টাকা ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এম্বারের বুকের মধ্যে তখন জ্বলছে প্রতিশোধের আগুন। অন্যদিকে মাইনের গভীরে কোমার এবং তার সঙ্গীরা অবশেষে হীরার সন্ধান পায়। তাদের চোখে তখন অবিশ্বাস্য উত্তেজনা। এতদিনের দারিদ্র্য, কষ্ট আর অপমান সব কিছুর অবসান ঘটিয়ে এবার তারা ধনী হয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ কোমার এবং তার সঙ্গীদের চোখে পড়ে সেই ভয়ঙ্কর জিন। তাদের শরীর ভয়ে কেঁপে ওঠে। কোমার তখন বলে জিনের চেয়েও ভয়ঙ্কর হলো মানুষ। তারা সাহস করে জিনের সঙ্গে লড়াই করতে এগিয়ে যায়। কিন্তু জিন যখন তাদের একজনের উপর ঝাঁপিয়ে পড়ে তখন তাদের সাহস মুহূর্তেই ভেঙে যায়। কোমার আর নেট প্রাণপণে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় নেটের হাত থেকে হীরার টুকরোটি পড়ে যায়। সে পালানোর বদলে আবার ফিরে গিয়ে হীরাটা খুঁজতে থাকে। অবশেষে হীরাটা হাতে তুলে নেয়, আর ঠিক তখনই গফফার তাকে ধরে ফেলে। অন্যদিকে এম্বার বোগেলের কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করে সে জারটকে এত নির্মমভাবে কেন হত্যা করেছিল, কিন্তু বোগেল কোনো উত্তর দেয় না। এম্বারের রাগ তখন সীমা ছাড়িয়ে যায়। সে বোগেলের গলায় ছুরি ঠেকিয়ে দেয়। ঠিক তখনই সেখানে বন্ডান এসে হাজির হয়। ছেলেকে দেখে এম্বার ছুরি সরিয়ে নেয়, কিন্তু বোগেলকে সে ছেড়ে দেয় না। সে তাকে জীবন্ত কবর দেওয়ার হুমকি দেয়। তারপর ফিরে যায় সেই ভয়ঙ্কর রাতের স্মৃতিতে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জারট বোগেলকে নিজের ভাইয়ের মতনই মনে করত। তার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল জারটের, কিন্তু সেই বিশ্বাসই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সেদিন বোগেল জারটের উপর হামলা করে, তার কাছ থেকে হীরেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জারট তখন বোগেলের হাত চেপে ধরে, কিন্তু বোগেল নিজেকে ছাড়িয়ে নিতে একটি পাথর তুলে নেয়। তারপর একবার, আবার আরও একবার পাথর দিয়ে আঘাত করতেই থাকে সে, যতক্ষণ না জারটের শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে না পড়ে। একজন ভাইয়ের মতন বিশ্বাস করা মানুষকেই শেষ পর্যন্ত নিজের হাতে হত্যা করে বোগেল। বর্তমান সময়ে এম্বারের বাড়ির দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হয়। এম্বার দরজা খুলে দেখে সামনে কেউ নেই, কিন্তু দরজার কাছে পড়ে আছে একটি হীরার টুকরো। এটি সেই হীরা যা বোগেল শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছিল। এম্বার হীরাটার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বোগেল চুপি চুপি একটি বালু ভর্তি ট্রাকের মধ্যে উঠে লুকিয়ে পড়ে। শ্রমিকেরা ট্রাকে বালি তুলতে থাকে। কিছুক্ষণ পর ট্রাকটি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডায়মন্ড মাইনে গার্ডরা শ্রমিকদের দ্রুত কাজ শেষ করার জন্য তাড়া দিতে থাকে। ঠিক তখনই একজন শ্রমিক বলে সে এখানে হীরার লোভে আসেনি, সে এসেছে বর্দির মৃত্যুর প্রতিশোধ নিতে। গফফার কথাটা শুনেই ক্ষেপে ওঠে। সে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তারপর নির্মম গার্ডেরা তাদের জোর করে লড়াই করতে বাধ্য করে, এমনকি তাদের একে অপরের চোখে আঘাত করতে উস্কানি দিতে থাকে। দূরে দাঁড়িয়ে কোমার গোপনে পুরো ঘটনাটা দেখতে থাকে। এরপর রেডেন
ফোরম্যান এবং গাফারকে সঙ্গে নিয়ে সেই জিনের কাছে যায়। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের উপহার। ফোরম্যানকে নির্দেশ দেওয়া হয় আগুন নিভিয়ে দিতে, কারণ তারা জানে জিন আগুনকে ভয় পায়। কিন্তু জিন সেই উপহার গ্রহণ করে না। তখন রেডেন ঠান্ডা গলায় বলে সে জানে জিন আসলে কি চায়। তারপর সে সিদ্ধান্ত নেয় পরের রাতে বড় একটি রিচুয়াল হবে, আর সেই কালাজাদুর রিচুয়ালে কুরবানি দেওয়া হবে মাইনের সেই ছোট্ট ছেলেটাকে, মানে বন্ডানকে। বন্ডানকে ধরে নিয়ে আসার জন্য গাফার ফোরম্যানকে সঙ্গে নিয়ে এম্বারের বাড়ির দিকে রওনা হয়, কিন্তু ফোরম্যান ইচ্ছাকৃতভাবে তাকে ভুল পথে ঘুরিয়ে দিতে থাকে। একই জায়গায় আশপাশে বারবার ঘুরতে থাকায় গাফারের সন্দেহ হয়। সে বুঝে যায় ফোরম্যান ইচ্ছে করেই তাকে ঘোরাচ্ছে। তখন গাফার তার দিকে বন্দুক তাক করে। বাধ্য হয়ে ফোরম্যান শেষ পর্যন্ত তাকে এম্বারের বাড়ির সামনে নিয়ে আসে। এম্বার বাইরে বেরিয়ে এলে গাফার বলে সে বন্ডানের জন্য উপহার নিয়ে এসেছে। এম্বার জানায় বন্ডান ভিতরে আছে। হঠাৎ গাফার এম্বারের দিকে বন্দুক তাক করে। ফোরম্যান সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে তাকে বাধা দেয়। ঠিক তখনই বন্ডান সামনে চলে আসে। গাফার সুযোগ বুঝে তাকে ধরে ফেলে এবং গাড়িতে তুলে নেয়। অন্যদিকে কুমার সব শ্রমিককে একত্রিত করে দ্রুত একটি মিশনে বেরিয়ে পড়ে। আর সেই সময় রেডেন তার ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে দেয়। ফোরম্যান এম্বারকে নিয়ে মাইনের দিকে ছুটে আসে, কিন্তু ভিতরে ঢোকার আগেই গার্ডেরা তাকে আটকে দেয়। তারা জানায় উপর থেকে নির্দেশ এসেছে কাউকেই এখন মাইনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। ঠিক তখনই কুমার তার লোকজনকে নিয়ে সেখানে এসে পৌঁছায়। শুরু হয়ে যায় গার্ড আর শ্রমিকদের মধ্যে হাতাহাতি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়ঙ্কর সংঘর্ষে পরিণত হয়। অন্যদিকে রেডেন নিজের হাত থেকে রক্ত বের করে সেই রিচুয়ালের অংশ হিসাবে তা নিজে গ্রহণ করে এবং মুখে মাখে। বাইরে তখন যুদ্ধ চলছে। কুমার বুঝতে পারে আর এক মুহূর্ত দেরি করলে বন্ডানকে বাঁচানো যাবে না। সে এম্বারকে ভিতরে যাওয়ার জন্য পাঠিয়ে দেয়। এম্বার আর ফোরম্যান এগিয়ে যায়, কিন্তু তাদের পথ আটকে দাঁড়ায় গাফার। গাফার এম্বারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর ফোরম্যানের দিকে বন্দুক তাক করে। ফোরম্যান মরিয়া হয়ে বন্দুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত সে বন্দুকটি কেড়ে নিতে সক্ষম হয়, কিন্তু তার হাত তখন কাঁপছে। এই সুযোগটাই নেয় গাফার। সে আরেকটি বন্দুক বের করে গুলির শব্দে পুরো জায়গাটা কাঁপিয়ে দেয়। ফোরম্যান মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আর ওঠে না। ফোরম্যান মারা যায়। এরপর বাকি শ্রমিকেরাও মাইনের ভিতরে ঢুকে পড়ে। বর্দির ভাই শেষ পর্যন্ত গাফারের সামনে এসে দাঁড়ায়। তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সে গাফারের উপর ঝাঁপিয়ে পড়ে। গাফারকে মারধর করে সে তার প্রতিশোধ নেয়। তারপর সবাই ভিতরে ঢুকে রেডেনের দিকে এগিয়ে যায়। রেডেনকে ঘিরে ধরে তারা। এম্বারও সেখানে পৌঁছে যায়। বন্ডানকে উদ্ধার করার জন্য শেষ পর্যন্ত রেডেনের উপর আক্রমণ চালানো হয়। এক পর্যায়ে এম্বার রেডেনের মাথা তার দেহ থেকে আলাদা করে দেয়। সবাই ভাবে শেষ, কিন্তু তারা জানতো না রেডেন তখন আর সাধারণ মানুষ নেই। তার মধ্যে জেগে উঠেছে সেই অশুভ শক্তি। অলৌকিক শক্তির প্রভাবে রেডেন আবার নিজের মাথার দেহের সঙ্গে জুড়ে নেয়। তারপর সে ডাকে সেই জিনকে। অন্ধকারের ভেতর থেকে জিন এগিয়ে আসে, আর তারপর সেটি রেডেনের শরীরের মধ্যে প্রবেশ করে। এবার রেডেন আর মানুষ নেই। জিনের শক্তিতে উন্মত্ত হয়ে সে একে একে সবাইকে আক্রমণ করতে শুরু করে। চারপাশে শুধু আতঙ্ক, চিৎকার আর মৃত্যুর ছায়া। শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়ায় এম্বার আর রেডেন। রেডেন এম্বারের গলা চেপে ধরে। এম্বারের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই তার মনে পড়ে যায় ফোরম্যানের দেওয়া সেই জিনিসটার কথা, একটা গ্যাস লাইট। ফোরম্যান মারা যাওয়ার আগে সেটি এম্বারের হাতে দিয়েছিল। এম্বার শেষ শক্তি দিয়ে গ্যাস লাইটটি জ্বালিয়ে দেয়। আগুনের আলো দেখা মাত্রই জিন রেডেনের শরীর ছেড়ে সরে যায়, কারণ আগুনকে সে ভয় পায়। এবার সবাই বুঝতে পারে জিনকে থামানোর একমাত্র উপায় হলো আগুন। শ্রমিকেরা দ্রুত গাড়ি থেকে ডিজেল নিয়ে আসে। গ্যাস লাইট আর আগুন ব্যবহার করে তারা পুরো জায়গাটা আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে মাইনের সর্বত্র জায়গায়। অন্ধকার খনি পরিণত হয় এক বিশাল অগ্নিকুণ্ডে। জিন সহ সেই ভয়ঙ্কর অভিশপ্ত জায়গাটাকে পুড়িয়ে দিয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। ফিরে আসার পথে এম্বারের কাছে সেই কাপড়টি থাকে যার মধ্যে হিরেটা রাখা ছিল। তার সামনে তখনও সুযোগ। হিরেটা নিয়ে সে নিজের জীবন বদলে দিতে পারে, কিন্তু এত রক্ত, মৃত্যু এবং বিশ্বাসঘাতকতার পরেও এম্বার সেই লোভে পড়ে না। সে কাপড় থেকে হিরেটা বের করে নেয়, একবার তাকায়, তারপর হিরেটা সেখানেই ছুঁড়ে ফেলে দেয়। সে চলে যায়। পেছনে পড়ে থাকে সেই অভিশপ্ত হীরা। কিন্তু এখানেই গল্প শেষ নয়। কাহিনীর একেবারে শেষ দৃশ্যে দেখা যায় সেই অন্ধকারের জিনকে, আর তার সামনে পড়ে আছে রেডেন ব্রোটোর দেহ। জিনটি তার পেট চিবিয়ে খাচ্ছে। অর্থাৎ আগুনে মাইন ধ্বংস হলেও সেই অশুভ জিনের অস্তিত্ব সত্যি শেষ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর কাহিনী এখানেই শেষ হয়ে যায়।
এটা শুধু একটা হরর স্টোরি নয়, এই গল্পের আড়ালে লুকিয়ে আছে মানুষের লোভ, ক্ষমতার নেশা আর নিজের স্বার্থ হাসিল করতে মানুষ কতটা নিচে নামতে পারে সেই ভয়ঙ্কর সত্য। আমার কাছে মনে হয়েছে ব্রোটো কোনো না কোনোভাবে সেই জিনের সঙ্গে গভীরভাবে জড়িয়েছিল। হয়তো সেই জিনই তাকে শক্তি দিত, আর সেই কারণেই তো তার গলা কেটে মাথা শরীর থেকে আলাদা করে দেওয়ার পরেও সে আবার নিজের মাথাটা শরীরের সঙ্গে জুড়ে নিতে পেরেছিল। এমনকি তার শরীরের ভিতর তখন প্রাণ ছিল। তাই সিনেমার কাহিনী একটা গভীর কথাও বলে যায়, সবসময় আসল দানব কোনো অলৌকিক জিন হয় না। অনেক সময় মানুষের নিজের লোভটাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর দানব, আর ব্রোটো ছিল তারই জ্বলন্ত উদাহরণ। এই লোভের কারণে ব্রোটো সেই খনির অভিশপ্ত জিনটাকেও নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল, যে জিনকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ঘটল ঠিক সেটাই, যা এমন অশুভ শক্তির ক্ষেত্রে হওয়ার কথা। যাকে নিজের শক্তির উৎস ভেবেছিল ব্রোটো, শেষ পর্যন্ত সেই জিনই তার মালিককে খেয়ে ফেলল। এখানে সিনেমার কাহিনীতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বুঝিয়ে দেয়, কোনো মানুষ কখনোই এমন জিনের প্রকৃত মালিক হতে পারে না। তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে, শেষ পর্যন্ত সেই জিন প্রথমে এম্বার এবং বন্ডানের উপর আক্রমণ করলো না কেন? এর উত্তরটাও সিনেমার গল্পের মধ্যেই রয়েছে। এই জিন সাধারণ মানুষের রক্তের জন্য ছুটে বেড়ানো কোনো সাধারণ দানব ছিল না। রিচুয়ালের মাধ্যমে উৎসর্গ করা মানব দেহই ছিল তার খাদ্য। অর্থাৎ সেই ইচ্ছা মতন সাধারণ মানুষকে হত্যা করার জন্য বেরিয়ে আসেনি। সে ছিল এই খনির অভিশাপের সঙ্গে জড়িয়ে থাকা এক অশুভ জিন। আর ব্রোটো সেই জিনকে রিচুয়ালের মাধ্যমে নিজের উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু তাহলে আর একটা প্রশ্ন থেকেই যায়, যদি ব্রোটোই জিনকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করত, তাহলে জিন তার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় মাইনের এত মানুষকে কেন হত্যা করলো? এর প্রথম উত্তর হলো, জিনটি সরাসরি নিজের ইচ্ছায় তাদের উপর হামলা করছিল না। সে তখন ব্রোটোর শরীরের ভেতর প্রবেশ করেছিল, আর ব্রোটোর শরীরের নিয়ন্ত্রণে থাকার সময় যে মানুষগুলোকে আক্রমণ করা হচ্ছিল তাদের উপর আঘাত করছিল আসলে ব্রোটোই। অর্থাৎ জিনের শক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ব্রোটোই সেই শক্তিকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করছিল। কিন্তু জিন তাকে ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু শেষ পর্যন্ত তার সেই শক্তি তার দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। ব্রোটোর শরীরকে যখন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তখন সেই আগুনের সামনে জিন তাকে ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়, আর সেই আগুনেই পুড়ে যায় ব্রোটোর দেহ। তবে এখানেই হয়তো সবকিছু শেষ নয়, কারণ জিনটি হয়তো সেই মাইনের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে রয়েছে। অর্থাৎ মাইনগুলো হয়তো চিরকালই অভিশপ্ত থেকে যাবে, মানুষ চলে যাবে, খনি ধ্বংস হবে, সবকিছু একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু সেই অন্ধকারের গভীরে যে অশুভ শক্তি বন্দী হয়ে আছে, তার অভিশাপ হয়তো সেখানেই থেকে যাবে। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য